হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমের একটা গুরুত্বপূর্ণ কবিতা, নাম তার আওয়ার ক্যাজুয়াল ট্রি। এই আওয়ার ক্যাজুয়াল ট্রিটা একদম বিস্তারিত আলোচনা হবে। এই ভিডিওটার একদম যে রস, যে ভিডিও মানে কবিতার যে অন্তর্নিহিত অর্থ এবং কবিতার যে ব্যাকগ্রাউন্ড এবং কবিতার যে আসল যে রস কোনটা, সেটা যদি তোমরা পেতে যাও অবশ্যই ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ না করে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। অবশ্যই কবিতা সম্পর্কে তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো যাই হোক বন্ধুরা, শুরু করছি। দেখো, আওয়ার ক্যাজুয়াল-ট্রি বাই তরু দত্ত। আমাদের এই যে আওয়ার ক্যাজুয়াল-ট্রি, আমাদের কবি হলো আমাদের তরু দত্ত। যে তরু দত্ত জন্মগ্রহণ করেন 1856 সালে এবং মারা যায় 1876 সালে। মাত্র সে বেঁচে ছিল 21টা বছর। এই she died at the age of 21। তাহলে সে আমাদের মাত্র 21 বছর বয়সে মারা যায়। আর এই তরু দত্ত খুবই অল্প একটা সময়ের মধ্যে তার যে সাহিত্য জগতে যে স্থান, সেই স্থানটা করে নিয়েছিল। মাত্র 21 বছর বয়সে সেই স্থান করে নিয়েছিল। তার ফ্যামিলি আমাদের উচ্চ সম্পত্তিশীল এবং ধনী সম্পত্তিশীল একটা ফ্যামিলি ছিল। যদিও তাই তো তিনি সে আমাদের বাইরে পড়তে যেতে পেরেছিল। এবং আমরা যখন দেখছি যে সে তার হোমল্যান্ডে থাকছে, যখন সে বাড়িতে থাকছে, তখন তারা 3 ভাই বোন ছিল। নাম তার আবজু, অরু অ্যান্ড তরু। তরু আমাদের মেয়ে, আবজু ছেলে, অরু হলো মেয়ে। এই 3 ভাই বোন মিলে তারা সুখের সংসার ও হ্যাপি চাইল্ডহুড কাটাতো আমাদের ক্যাজুয়াল-ট্রির নিচে। এই ক্যাজুয়াল-ট্রি আমাদের পাস্টকে ইন্ডিকেট করে এবং লাভলি ডে অর্থাৎ চাইল্ডহুড ডে কে বোঝায়। এই ক্যাজুয়াল-ট্রি আমাদের এই যে ট্রি আছে, এই ট্রিটা আমাদের তরু দত্তের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এই কবিতায় ট্রি বলতে তরু দত্তকে বোঝানো হয়েছে। কবিতায় যে ক্যাজুয়াল-ট্রি আছে, সেই ক্যাজুয়াল-ট্রি বলতে আমাদের কবি তরু দত্তকে বুঝিয়েছি। এই যে অল্প বয়সে সে ভাই হারালো, বোন হারালো, আমাদের মাত্র 21 বছর বয়সে মারাও গেল সে নিজেই। তার মানে তার অনেক আগেই তার ভাই বোনকে হারিয়েছে। লাস্ট ফিনিশিং আমরা দেখলাম যে 21 বছর বয়সে সে নিজে মারা গেল। তাহলে আমাদের যে সময় তার ভাই বোন মারা গেল, সেই সময় আমাদের ভাই বোনকে নিয়ে আনন্দের দিন কাটানোর সময়, আর সেইখানে সে দুঃখের জীবন কাটাচ্ছে। ছোট একটা ভাই বোন চোখের সামনে মারা গেল, এই যে মৃত্যু যন্ত্রণা তার হৃদয়টাকে, তার মনটাকে সারাক্ষণ পুড়ে পুড়ে খাচ্ছে। এই সময় তার বেঁচে থাকা উচিত হ্যাপি ভাবে, আর সে দুঃখের সঙ্গে বসবাস করছে এখন। আর লাস্ট ফিনিশিং আমরা দেখছি যে 21 বছর বয়সে সে মারা গেল। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা বিস্তারিত আলোচনা করব কবিতা পড়তে পড়তে। আমরা কবিতা শুরু করি, ঠিক আছে? তো আমাদের মেন কথা আমাদেরকে জানতে হবে কবিরা যে 3 ভাই বোন ছিল, আবজু, আরু আর তরু। এই আবজু, অরু, তরু হলো 3 ভাই বোন। এই আবজু, অরু আমাদের প্রথমে মারা যায় এবং লাস্ট ফিনিশিং আমরা দেখছি যে তরু দত্ত 21 বছর বয়সে মারা যায়। আমাদের এই কবিতাটাকে একটা ওড বলা চলে, ওড, একটা ওড বলা চলে। আর এই কবিতাটা আমাদের নস্টালজিয়া মানে কি? পাস্ট মেমোরিকে রিকালেক্ট করা, পাস্ট মেমোরিকে ভাবা, রিমেম্বার করা। কিরকম পাস্ট মেমোরি? যেগুলো গোল্ডেন ডেজ অর্থাৎ ভালো মুহূর্তগুলো ভাবা, এটাকে বলা হয় নস্টালজিয়া, ঠিক আছে? তো এই কবিতায় আমরা দেখবো কি যে নস্টালজিয়া মানে বর্তমানে দাঁড়িয়ে অতীতের দিনগুলোকে ভাবা। বোঝা গেল? আমি অতীতে কি করেছি আমার বন্ধু ফ্রেন্ড সঙ্গে, এখন আমি সেগুলোকে ভাবছি, রিকালেক্ট করছি মনের মধ্যে সে চিন্তা ভাবনাগুলো, এটাকে বলা হয় নস্টালজিয়া। তো আমাদের এই কবি বর্তমান বয়সে এখন বিদেশি আছে পড়ার উদ্দেশ্যে। সে বিদেশে এখন পড়তে গিয়েছে, ঠিক আছে? বিদেশে পড়তে গিয়েছে। তো তার যে ভাই বোনরা মিলে ক্যাজুয়াল-ট্রির নিচে খেলাধুলা করতো এবং তার যে ভাই বোন মারা গেল, এই যে বিষাদমান যন্ত্রণা এখন সে কবি নিজে মনে করছে। বোঝা গেল? এটাকেই তার লাগে বলা হচ্ছে নস্টালজিয়া। তো যাই হোক, কথা না বাড়িয়ে এই ক্লাস শুরু করছি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তবেই তোমরা ক্লাসটার আসল যে রস সেটা উপভোগ করতে পারবে। যাই হোক, like a huge python winding round and round, the rat trunk
and indented deep with scars up to its very summit near the stars. দেখো আমাদের এই কবিতার যে রাইম স্কিম, রাইম স্কিম মানে ছন্দ, রাইম স্কিম মানে কি দেখো রাউন্ড নাই, প্রথম লাইনে শেষে রাউন্ড, তারপরে স্কয়ারস, তারপরে স্টারস, তাহলে স্কয়ারস আর স্টারস এর সঙ্গে তো মিলছে, তারপরে আবার বাউন্ডের সঙ্গে মিলছে না, তাহলে এ বি বি এ, রাউন্ড এ, স্কয়ারস স্টারস, বি বি, আবার যেহেতু ডি পেলাম তাহলে আবার এ, আমাদের রাইম স্কিম হবে প্রথম যে চার লাইনের রাইম স্কিম হলো এ বি বি এ। তারপরে আমাদের আবার রাইম স্কিম আসছে সি ডি ডি সি, ঠিক আছে, লাস্ট থেকে তিনটি হলো ই ই। আমাদের মোট এখানে পাঁচটা স্ট্যান্ডা আছে, পাঁচটা স্ট্যান্ডা আছে। ইচ স্ট্যান্ডা কন্টেন্টস 11 লাইনস, প্রত্যেকটা স্ট্যান্ডায় 11টা করে লাইন আছে। আর আমাদের এই কবিতাটাকে পাঁচটা স্তবকে ভাগ করা হয়েছে, ফাইভ স্ট্যান্ডা, ঠিক আছে। তো 11টা করে যদি লাইন হয় তাহলে আমাদের দেখো প্রথমকার 4 লাইন এ বি বি এ, তারপরে 4 লাইন সি ডি ডি সি, তারপরের 3 লাইন হলো ই ই ই, মোট আমাদের 11টা লাইন আছে। দেখো 11টা লাইন নাই। আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে স্যারে যে কবিতার যে রাইম স্কিমটা কি, তখন আমরা এটার এখানে আমরা টিক মারব এ বি বি এ সি ডি ডি সি ই ই ই, ঠিক আছে। যাই হোক আমি কবিতা শুরু করছি। লাইক এ হিউজ পাইথন winding round and round the rugged trunk indented with deep scars up to its very summit near the stars a creeper climbs in whose embraces wind. দেখো হিউজ মানে কি বিশাল, পাইথন মানে অজগর সাপ, কি বলছে এ হিউজ পাইথন মানে একটা অজগর, বড় অজগর সাপের মতোই, উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড মানে গোল করি, উইন্ডিং মানে এভাবে, ট্রাঙ্ক এন্ড ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স, এই যে গাছের এই যে কাজওয়ারিনাটের গাছটা আছে সেই গাছের যে বাকলটা এগুলো খেয়ে বড়। এবং বলছে যে আমাদের যে অজগর সাপ যেভাবে এভাবে পিছিয়ে ওঠে ঠিক সেইভাবে এ ক্রিপার ক্লাইম্স ইন হুজ ইমব্রেসেস বাউন্ড, একটা ক্রিপার, একটা লতা, ক্রিপার মানে কি লতা, একটা লতা এইভাবে বাড়ি উঠেছে, কত দূর উঠেছে এবং গাছটা কত দূর, আপ টু ইটস ভেরি সুমিট নিয়ার দ্য স্টার্স, বলছে গাছটা অনেক দূরে গেছে, কিরকম দূরে, একদম তারার কাছে। দেখো তারার কাছে গাছ যেতে পারে না, যেতে পারে, একটু বাড়তি করে বলছি না আমরা, এই বাড়তি করে যদি বলা হয় তো 11 এটাকে কি বলেছিলাম, হাইপারবল বলেছিলাম না, হাইপারবল বলেছিলাম। যাই হোক, তো এটা আমাদের ফার্স্ট 4টি লাইনে আমরা দেখতে পাচ্ছি যে একটা লতা, যে লতাটা আমাদের ক্যাজুয়ারনেটরি গাছটাকে জড়িয়ে অজগর সাপের মতো উঠে পড়েছে, এবং আমাদের যে গাছটা আছে সেই গাছটা একদম আকাশ ছোঁয়া মানে তারা ছোঁয়া। এখানে আমাদের তারা যে ছোঁয়া ব্যাপারটা বলছে এটাকে হাইপারবল ইউজ করা হয়েছে, অর্থাৎ অতিরঞ্জিত করে বলা। যাই হোক, এই তাহলে এই কৃপার বলতে গেলে বোঝানো হয়েছে যে কবির জীবনে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং একটা ডিজিজ যেটা হলো টিউবারকিউলোসিস অর্থাৎ টিবি, বোঝা গেল। এবং কবি নিজে গাছকে নিজের সঙ্গে তুলনা করেছে, এই গাছকে তরু দত্তকে বুঝিয়েছে। কবিতায় যে গাছটা আছে এই গাছটা তরু দত্তকে ইন্ডিকেট করছে, এবং একটা যে ক্রিপার আছে, ক্রিপার মানে যে লতা, এই লতাটাকে বোঝানো হচ্ছে তার জীবনে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এইগুলোকে বোঝানো হচ্ছে, এবং টিউবারকিউলোসিস রোগটাকে বোঝানো হচ্ছে। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমাদের ক্রিপার যে লতাটা আছে সেই লতাটাকে আমাদের একটা পাইথনের সঙ্গে তুলনা করা হলো, ঠিক আছে। যাই হোক, এবার আমাদের কবি কি বলছে দেখো, নো আদার ট্রি কুড লিভ, বলছে অন্য কোন গাছ এইভাবে এত কষ্ট, এত যন্ত্রণা, এত বিষাদময় মন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না। কি বলছে,
এত কষ্ট যন্ত্রণা এত দুঃখ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না অন্য কোনো গাছ। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছে যে আমার মনে যে কষ্ট আছে, আমার মনে যে দুঃখ আছে, সেই দুঃখ নিয়ে আমার জায়গায় অন্য কেউ বসবাস করতে পারতো না। যাই হোক, বাট গ্যালান্টলি the giant wears the scarf and flowers are hung in crimson clusters all the boughs among। দেখো, কিন্তু জিয়ান্ট মানে এখানে গাছটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, জিয়ান্ট মানে গাছটাকে বোঝানো হচ্ছে। বলছে বাট গ্যালান্টলি মানে বীরের মতো, বীরত্বের মতো, দ্য জিয়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ। স্কার্ফ মানে হলো আমাদের মাফলার, আমরা যেটা মাফলার ইউজ করি না, ওটাকে স্কার্ফ বলা হয়। তো এখানে বলছে কিন্তু এই যে আমাদের গাছটা, সেই গাছটা একটা মাফলারের মতো একটা ক্রিপার ইউজ করছে। অর্থাৎ এখানে আমাদের ক্রিপারকে বোঝানো হচ্ছে, যেহেতু কবিতায় ক্রিপার ইউজ করছে। and flowers are hung, এবং গাছের যে ফুল আছে সে ফুলগুলো গাছ থেকে ঝুলছে, সব চারদিকে ঝুলছে গাছের ফুল। whereon all the day whereon all day are gathered bird and bee। দেখো, যে গাছে মানে এই যে ক্যাজুয়ারিনা ট্রি গাছে সারাক্ষণ কি কি থাকতো, আমাদের পাখি থাকতো আর মৌমাছি থাকতো। তাহলে আমাদের ক্যাজুয়ারিনা ট্রিতে আমাদের ফুল আছে দেখছি, ফুল তো গাছে ধরেছে, এবং এই গাছে আমাদের থাকছে পাখি আর মৌমাছি। এ পর্যন্ত আমরা পাখি আর মৌমাছি দেখলাম, ঠিক আছে। যাই হোক, and often 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 একটা শর্ট ফর্ম, often, হ্যাঁ, at nights the garden overflows with one sweet song that seems to have no close। বলছে রাত্রিবেলায় এই যে বাগান, সে বাগানের একটা গান আছে, যে গানটা আমাদের শেষ হয়ে যাওয়ার মতো না, ইটারনাল গান, যে গানটা আমাদের শেষ হয়ে যাওয়ার মতো না, হ্যাভ নো ক্লোজ, যেটার কোনো শেষ নেই, ইটারনাল। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি while men repose। রিপোজ মানে রেস্ট অর স্লিপ, রিপোজ মানে কি রেস্ট বা স্লিপ। বলছে এই যে গানটা ভেসে আসে কখন, সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের এই গাছ থেকে ভেসে আসে। এখানে ডার্কলিং বলছে, দেখো সান ডার্কলিং, ডার্কলিং হলো আমাদের এখানে অনেকজন অনেকভাবে এটা ইন্ডিকেট করে, কিন্তু এটা হবে ইনে বা ইন ডার্কনেস, মানে অন্ধকার থেকে, ঠিক আছে। রাত যখন হয়ে যাবে সেটা তো অন্ধকারে হবে, তাহলে ডার্কলিং মানে ইন ডার্কনেস। দেখো, ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি while men repose। while men repose মানে যখন মানুষেরা, যখন পুরুষেরা ঘুমোতে যায় বা ঘুমিয়ে থাকে, তখন ওই সুন্দর গানটা ভেসে আসে। তাহলে আমাদের যে প্রথম স্তবক 11টা লাইনে, 11টা লাইনের হলো রাইম স্কিম এ বি বি এ সি ডি ডি সি ই ই ই। এখানে আমাদের মেনলি আমাদের যে গাছের যে আয়তন, গাছের যে আকার আকৃতি এবং গাছের যে স্ট্রাকচার, সেটা বর্ণনা করলো। আমাদের বলছে যে একটা ক্রিপার যে কিনা পাইথনের মতো, হিউজ পাইথনের মতো গাছটাকে জড়িয়ে জড়িয়ে আসে, আর এই গাছটা আকাশের মতো, আকাশের সমান হয়ে গেছে। এই গাছে সুন্দর সুন্দর রক্তিম বর্ণ ফুল ফুটে, এবং এই গাছে আমাদের পাখি এবং মৌমাছি থাকে, বোঝা গেল। এবং এই গাছ থেকে আমাদের যে বাগানে গাছটা আছে, এই বাগানের গাছ থেকে রাত্রির সময় একটা মধুর সুন্দর একটা গান ভেসে আসে, যখন মানুষজন ঘুমোতে যায় সেই সময় আসে। যাই হোক, আমাদের প্রথম স্ট্যান্ডা এই পর্যন্ত। প্রথম স্ট্যান্ডা বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার আমি সেকেন্ড স্ট্যান্ডাটা শুরু হচ্ছে। দেখো, when first my casement is wide open thrown at dawn my eyes delighted on it rest। দেখো, বলছে যখন আমার ঘরের যে দরজা, এই জানালা, জানালা খুলে নাম এইভাবে তাকাই দিই, যখন আমার ঘরের যে জানালাটা খোলা হয় একদম ডন, ডন মানে সকালের আগের মুহূর্ত, অর্থাৎ ভোরবেলা, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, তখন আমার চোখ দুটো কোথায় গিয়ে পড়ে, ওই গাছের উপরে গিয়ে পড়ে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইটস ক্রেস্ট এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। দেখো, বলছে সামটাইমস মানে কোন কোন সময়, অ্যান্ড মোস্ট ইন উইন্টার এবং প্রায় আমাদের শীতের সময়, অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে উঁচু স্থান, ক্রেস্ট মানে কি
ইটস মানে গাছটির, ঠিক আছে। ইটস মানে এখানে কোনটির? গাছটির। গাছটির একদম উঁচু স্থানে, একদম মগডালে, একদম আগায় কে বসে থাকে? বসে থাকে না কেন? এই গ্রে বেবুন, গ্রে মানে ধূসর, বেবুন মানে মাংকি, মাংকি মানে বানর। সিটস বসে থাকে, স্ট্যাচু লাইক অ্যালোন, একদম স্ট্যাচুর মতো বসে থাকে, লাইক অ্যালোন মানে লোনলি। তাহলে আমাদের দেখছি কি যে যে গ্রে বেবুনটা আছে, সেই গ্রে বেবুনটা আমাদের গাছের একদম আগায় বসে থাকে, একা বসে থাকে। বোঝা গেল? দেখো এবার বসে থাকে থেকে কি করছে সে? ওয়াচিং লাইক অ্যালোন, ওয়াচিং দ্য সানরাইজ। এবং আমাদের যে মাংকিটা আছে, সেই মাংকিটা গাছের ডালের উপরে বসে না, একদম ক্রেস্টে, মানে একদম উঁচুতে বসে আছে, টপে বসে আছে, অ্যানেক্সে বসে আছে। তো ওইখান থেকে সে কি দেখছে? ওয়াচিং দ্য সানরাইজ, সূর্য উদয়টা দেখছে। কি দেখছে? সূর্য উদয়টা দেখছে। হোয়াইল অন লোয়ার বাগস, বাগস মানে ডাল, বাগস মানে কি? ডাল। হোয়াইল অন লোয়ার বাগস দ্য পিউনি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে। দেখো যেখানে নিচের ডালগুলোতে কি বসে আছে? পুলি স্প্রিং মানে ছোট ছোট বাচ্চা, অর্থাৎ আমাদের যে বানর আছে না, বানরের ছোট ছোট বাচ্চাগুলো কি বলা হয়? পুলি অফ স্প্রিং। ওরা কি করছে? তাহলে শোনো, ওরা যে গাছের উপরে উঠতে পারলো না, তারা কি রোগা তাহলে, না দুর্বল? তাহলে তার জন্য উঠতে পারলো না। দুর্বল সেই জন্য উঠতে পারলো না, এইটা কারণ না, কারণ তারা ছোট। কারণ দেখো নিচে ওরা তরতাজার মতন একদম লাফি বেড়াচ্ছে, জলজান্ত যুবকের মানে একদম প্রাণোচ্ছলের মতো লাফিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ তারা দুর্বল না, তারা ছোট। যাই হোক, লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা এইভাবে লাফিয়ে বেড়াচ্ছে এবং এইভাবে খেলছে। এবার দেখো far and near কোকিলাস হেল দ্য ডে। দেখো বলছে অনেক দূরে, অ্যান্ড কাছে, নিয়ার মানে কি? কাছে, ফার মানে দূরে। পাশাপাশি দুটো বিপরীত শব্দ ব্যবহার করলো না? এটা আমি এলিভেনে কি বলছিলাম? পাশাপাশি যখন বিপরীত সেন্স বা বিপরীত অর্থ ব্যবহার করা হবে, তখন এটাকে কি বলা হয়? অক্সিমরন বলা হয় না? রিনা, অক্সিমরন বলা হয় না? দেখো তাহলে এটাকে আমাদের এখানে অক্সিমরন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। কোকিলা হেল দ্য ডে, দূর থেকে যে কোকিল ডাক, সে কোকিল পাখি বা কোকিলের ডাকটা আমাদের দিনটাকে শুরু করছে। and to their pastures wind our sleepy cows, এবং বলছে ওই যে চারণভূমি যে আছে, সে চারণভূমিতে আমাদের কি আছে? আমাদের স্লিপি কাউজ আছে, অর্থাৎ গরুগুলো ঘুম থেকে উঠছে, কেবল সদ্য উঠলো, আবার মাঠে চড়তে যাচ্ছে সেই সময়, তার জন্য স্লিপি বলা হচ্ছে। আর WEND, উইন্ড মানে কি? গো। উইন্ড মানে গো মানে যাওয়া। and in the shadow, তাহলে গরুর ভূমিকা এখানে মানে গরুর যে চিত্র এখানে শেষ হলো, তারপরে চিত্রটা দেখো, and in the shadow on the broad tank cast by the hoar tree so beautiful and vast, the water lilies spring like snow in mast। লক্ষ্য করো বলছে and in the shadow মানে এই যে গাছটা আছে, যে গাছটা তাহলে শ্যাডো পড়বে না, ছায়া পড়বে না? ছায়াটা পড়েছে কোথায়? অন দা ব্রড ট্যাঙ্ক কাস্ট, মানে একটা ওই গাছের পাশে একটা দিঘি আছে বড়, সে দিঘির উপরে ছায়াটা পড়ছে। বাই দা হোর ট্রি মানে হোর মানে গ্রে বা হোয়াইট ট্রি সো বিউটিফুল এন্ড ভাস্ট, এই গাছটা খুবই খুবই সুন্দর এবং খুবই বৃহৎ, একদম দানবের মতো, খুবই বড়। দা ওয়াটার লিলিজ স্প্রিং, ওয়াটার লিলিজ মানে যে আমাদের লিলি ফুল ফুটে না ওয়াটারে, ওইগুলো কি বলছে? স্প্রিং ফুটেছে লাইক স্নো ইন ম্যাস্ট, কেমন ভাবে ফুটেছে? যাতে করে যেন মনে হচ্ছে জানে স্নো মানে তোমার কি? নিহর বা কুয়াশায় যেন ছড়িয়ে গেছে একদম পুরো ট্যাঙ্কটা, অর্থাৎ পনটা জানেন কুয়াশায় ছড়িয়ে গেছে। এইভাবে আমাদের লিলি ফুলগুলো ফুটেছে ওই পুকুরে, ঠিক আছে। আর পুকুরটা আছে গাছের পাশে। আমাদের এ পর্যন্ত দুটো স্ট্যান্ডা শেষ হলো। এবার তোমরা একটু বুঝতে পারছো তো? তাহলে আমাদের গ্রে ব্যবহারটা আছে একদম গাছের আগায়, মানে একদম মানে উঁচু স্থানে, সেখান থেকে সে দেখছে সান রাইজিং, অর্থাৎ সূর্য উদয়টা দেখছে। তার নিচকার ডালগুলোতে তাদের বাচ্চারা বসে আছে, কারণ তারা এখনো আধার কার্ড হয়নি, অনুমতি এখনো পাচ্ছে না উপরে ওঠা, নিচে বসে আছে যেহেতু।
নিচে বসে থেকে তারা খেলাধুলা করছে। এবং তারপরে দেখছি যে কোকিল পাখির যে ডাক, সে ডাকটা আমাদের দিনটাকে শুরু করছে। এবং সেখানে দেখছি যে আমাদের গাছের যে সুন্দর এবং বিশালতার কথা বলা হচ্ছে। তারপরে যে পুকুরে যে লিলি ফুলগুলো আছে, সেই লিলি ফুলগুলো কুয়াশার মতো সাদা হয়ে ফুটেছে সব পুকুরের উপরে। ঠিক আছে, আমরা নদীতে দেখতে পাইনি, ওই করমপুর নদীতে ওইখানে দেখতে পাই। দেখো, এবার আমাদের 3 নম্বর স্ট্যান্ডার্ড শুরু হচ্ছে অন্য একটা মনোভাবনা নিয়ে, বা আমাদের এখানে কবি নিজের একটা ওয়ার্ল্ডে ফিরে আসছে। এবার তার বর্তমান পরিস্থিতি কেমন সেটা আমাদের এখানে প্রকাশিত হবে। এবার দেখো, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। ম্যাগনিফিসেন্স মানে মহিমান্বিত রূপ বা বিশাল আকার। বলছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, এটির মহিমান্বিত রূপ বা বিশাল আকারের জন্য না। ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল। এই ক্যাজুয়ারিনা গাছ, দেখো ক্যাজুয়ারিনা গাছটা এটির বিশাল আকার বা সৌন্দর্যের জন্য আমার কাছে ডিয়ার না, আমার কাছে প্রিয় না। তার প্রিয় কিসের জন্য প্রিয় তাহলে লক্ষ্য করো। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মেরোল। দেখো, তো এই যে গাছটা আছে, গাছের নিচে আমি, তরু, আবজু এন্ড ওরু 3 জন মিলে খেলাধুলা করতাম। এবং আমাদের বাড়ির যে সমস্ত আরো ভাই বোনরা আছে, ওদের সিবলিংস বলা হয়, তো ওগুলো সবাই একসঙ্গে খেলাধুলা করতাম। এইটার জন্য আমার কাছে গাছটা প্রিয়। এই গাছটার মহিমান্বিত রূপ, গাছটা বিশালাকার, গাছটা বড়, এই জন্য গাছটা আমার কাছে প্রিয় না। গাছটা সুন্দর এই জন্য প্রিয় না। অর্থাৎ গাছের তলায় আমরা তরু, ওরু, আবজু এবং তার আরো যে সমস্ত ভাই বোন গুলো আছে বাড়ির, তারা খেলতে একসঙ্গে সবাই মিলে, তার জন্য গাছটা আমার কাছে প্রিয়। চলো, দো ইয়ার্স মেরোল, বছরের পর বছর চলে গেল। ও সুইট কম্পানিয়ন্স, ও আমার প্রিয় ভাই বোন, ও আমার প্রিয় সঙ্গী, লাভড উইথ লাভ ইন্টেন্স, ভালোবাসায় খুবই কঠোর ভালোবাসা। ফর ইউর সেক্স, সেক্স মানে তোমাদের শর্তে বা তোমাদের স্বার্থে। শ্যাল দ্য ট্রি বি ইভার ডিয়ার, তোমাদের স্বার্থেই এই গাছটা আমার কাছে সারা জীবনের জন্য প্রিয়। কি বলছে আমাদের কবি? বলছে তোমাদের সেক্স মানে স্বার্থে, তোমাদের স্বার্থেই এই গাছটা আমাদের কাছে পুরো জীবনে বা সারা জীবনের জন্য আমাদের কাছে, আমার কাছে প্রিয়। বলছে আরু, অবজু, আবজু, ওরু এবং আরো যে সমস্ত ভাইগুলো আছে ওদের কথা এখানে বলবো না। আবজু, ওরু এবং তরু একসময় গাছের তলায় খেলতো। তো এরা তো মারা গেছে। মারা যাওয়ার পরে মানুষের যে জামা কাপড় গুলো থাকে, এটা আমার কাছে খুব প্রিয়, এটা আমি কাউকে দিব না, এটা আমি পোড়াতে দিব না, এটা আমার কাছে থাকবে, এগুলো বলি না আমরা। অর্থাৎ এরা তো মারা গেছে, কিন্তু এর যে পাস্টে যে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, এটা ক্যাজুয়ারিনাটের গাছে কাটিয়েছে, তলায় কাটিয়েছে। তার জন্য এই আবজু, ওরু জন্যই আমাদের ক্যাজুয়ারিনাটের এটা কবির কাছে বেশি প্রিয়। ঠিক আছে, গাছের মহিমান্বিত রূপ বা বিশাল আকার, আয়তন, এর জন্য গাছটা প্রিয় না। গাছটা প্রিয় কবির কাছে কারণ আরো অবজু এই গাছের তলে এবং তরু। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি। বুঝছে, ব্লেন্ড মানে মিক্সড, ব্লেন্ড মানে মিক্সড, মানে মিক্সড। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস মানে তোমাদের যে ছবি, অর্থাৎ তোমাদের যে স্মৃতি, স্মৃতিতে মিক্সড, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটি আমার মনে আসে, এটি আমার মেমোরিতে আসে। টিল দা হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, যতক্ষণ না পর্যন্ত আমার চোখ থেকে আমাদের গরম জল পড়ে তখন। অর্থাৎ কবি এখানে কান্না করে ফেলে। কবি তার যে প্রিয় ভাই বোনদের কথা মনে করে, তার শোকে শোকাকিত হয়ে তার চোখ থেকে পানি বেরিয়ে আসে। এবং তার যে ওল্ড যে গোল্ড ডে, ওল্ড ইজ গোল্ড, তাহলে আমাদের যে অতীতে কাটানো যে সুন্দর মুহূর্ত ক্যাজুয়ারিনাটির তলায়, ওইগুলো কবি মনে করছে আর কবির চোখে জল বেরিয়ে আসছে। এই সমস্ত স্মৃতি কবিকে তাড়া করছে বারবার। What is that does like murmur that I hear like the sea breaking on a single breeze? দেখো, does like মানে হলো mournful song, অর্থাৎ lament, একটা বিষাদময় গান। মারমান মানে বারবার বলা বা বিড়বিড় করা। that I hear, যেটা আমি শুনতে পাই,
লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ। কেমন ভাবে ওই শব্দটা আমি শুনতে পাই, যেমন ভাবে একটি সমুদ্র সৈকতে যে নুড়ি বাড়িগুলো আছে, সেই নুড়ি বালিগুলোর উপরে যে আছড়ে পড়লে যে সমস্ত ক্র্যাকিং একটা আওয়াজ হয়, একটা শব্দ হয়, ঠিক সেভাবে আমি আমার মনে এই সমস্ত কথাগুলো আমি শুনতে পাচ্ছি। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিচ। এটি হলো ওই গাছটার আর্তনাদ, অ্যান্ড এরি স্পিচ একটা ভুতুড়ে একটা কথা, এ ফিলিং অফ মিস্টেরি। এই এরি বলতে গেলে এখানে বোঝানো হয়েছে ফিলিং অফ মিস্টেরি বা স্ট্রেঞ্জ, একটা অপরিচিত। দ্যাট হ্যাপলি, হ্যাপলি মানে পারহ্যাপস, মানে বাই চান্স, হ্যাপলি মানে পারহ্যাপস বা বাই চান্স, টু দ্য আননোন ল্যান্ড মেরিস। বাই চান্স বা পারহ্যাপস বা সম্ভবত এই আননোন ল্যান্ড, অজানা এই জায়গায় এসে পৌঁছতে পারে। তো ফ্রেন্ডস, আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত। আমাদের আজকের পার্ট 1, আমাদের আগামী পর্বে যে পার্টটা আছে সে সঙ্গে আমাদের থাকতে থাকো। এবং এই যে কবিতা সম্পর্কে ফুল কনসেপ্ট নিতে আমার পুরো কবিতার যে সিরিজটা আসবে সে পুরো সিরিজটা দেখবে, পার্ট 1, 2 এবং আরো যদি আসে তো দেখবে। এবং এই কবিতার উপরে বেস্ট করে যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ 100% তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সে সমস্ত এমসিকিউ গুলো আমাদের আলোচনা করা হবে। সেই আমার ডাব্লিউবি যে ক্লাস 12 এর 3rd সেমের ফুল কোর্স কমপ্লিট করা হবে।